আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আজকের এই গল্প বলার আগে একটা বাস্তব ঘটনা, আর এই ঘটনা বলার আগে আমি আমাদের যারা হিপোক্রেটিক নাস্তিক আছেন বা যারা ধরেন ইসলামকে নিয়ে সবসময় ভাবেন যে ইসলামের যে আইন কানুন সেগুলো খুবই কঠিন, খুবই ভয়ঙ্কর, খুবই অমানবিক, তাদের জন্য আজকের এই ঘটনাটা আমি কেন বলছি, কারণ আছে। আপনি দেখেন, ইসলামে কিছু কিছু বিষয়ের জন্য শাস্তি এতটা কঠিন করা হয়েছে যে অনেকেই ভাবেন যে একজন মানুষ চুরি করছে, কেন তার হাত কেটে ফেলার কথা বলা হইলো? যে চুরি করছে সামান্য হয়তো কোনো কিছু লোভে পড়ে ভাবলো চুরি করছে, হয়তো 10 টাকার জিনিস, বাট সেটার জন্য ইসলাম কতটা নির্মম, কতটা কঠিন! বাবারে বাবা, হাত কেটে ফেলে! মুসলমানরা কত উগ্র মেন্টালিটির! কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন যে ইসলামে আসলে প্রত্যেকটা কাজের পিছনে একটা দিক নির্দেশনা আছে, একটা বিশাল লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা কি? যখন কেউ কোনো অপরাধ করে, সেই অপরাধের শাস্তিটা এতটা বড় আকারে দেওয়া হয়েছে যেন একজনের শাস্তি দেখে 1000 জন শোধরাই যায়। সোজা হিসাব। আর মাশাআল্লাহ, আজকের দিনে ইসলামের অনেক আইন ইয়াহুদি, কাফের, নাসারা যারা আছেন বা হিন্দু, আমাদের পাশের দেশ ভারতেও আপনার দেখা গেছে যে ইসলামের একটা আইন তারা পালন করতে চাচ্ছে। কোনটা? সে আইনটা হচ্ছে ধর্ষণ নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয়ও ধর্ষণ, আর সেই ধর্ষণের সাথে জড়িত একটা নির্মম পাশবিক ঘটনা। এখন ধর্ষণ এ নিয়ে হাজার ভিডিও আমরা করছি, প্রতিনিয়ত হচ্ছে খবর, আন্দোলন, প্রতিবাদ, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্ট ইজ জিরো। কেন? আইনের শাসনের ভিতরে কালোকুট পরিহিত আমাদের এক শ্রেণীর ভাইরা ভালো থাকলেও কিছু অংশের মানুষ আছেন টাকার লোভে অপরাধীকে মুক্ত করে দেন আইনের ফাঁক ফোকর দিয়ে। আর আমরা সবসময় চাই যে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ সংবিধানের যে আইন কানুন সিস্টেম আছে, ধর্ষণের ক্ষেত্রে যখন প্রমাণিত হয়ে যায়, একজন ধর্ষককে জেল জরিমানা না করে সোজা ক্রস ফায়ার। আর এই ধর্ষককে মুক্ত করার জন্য যেসব কালোকোট পরিহিত উকিল সাহেব বা এলাকার যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছেন, তাদের সবগুলার মাথার মধ্যে ধর্ষকের সহযোগী ঠিক এইখানে এই বরাবর লোহা পোড়াইয়া সিল দিয়ে দেওয়া দরকার, যেন সারা জীবন তাদের মধ্যে এই লজ্জা কাজ করে মুখ দেখাইতে না পারে। কেন এই কথাগুলো বলছি? আজকেও এক ধর্ষণের ঘটনা। একজন নাবালিকা, মাত্র 9ম শ্রেণীতে পড়ে, তবে এই নাবালিকারও কিছুটা দোষ আছে, বাট সে যেহেতু ভিকটিম, আমাদের ভিডিওটা তার বিপক্ষেও আছে, আমার বক্তব্য 10%, 90% তার পক্ষে। এই নাবালিকার বাড়ি হচ্ছে আপনার দিনাজপুরের ফুলবাড়িতে। সে 9ম শ্রেণীর ছাত্রী। এখন সিরাজুল ইসলাম নামের এক যুবক তার সাথে কোনো রকমে সিস্টেমে তারা একটা রিলেশনে জড়িয়েছে। তো এই সিরাজুল ইসলামের বাড়ি হচ্ছে আপনার দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের লক্ষণপুর পাঠকপাড়া গ্রামের মোহাম্মদ আফজাল মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম। তিনি পেশায় একজন মুদি দোকানদার। তো তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে? যে শনিবারে, আজকে আমরা যখন খবর বানাচ্ছি মেবি সোমবার, ফেসবুকে ধর্ষণের ভিডিও এবং স্থির ছবি ছেড়ে দেওয়ার কারণে তাকে আসলে আমাদের থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে আইসিটি আইনে, ডিজিটাল নিরাপত্তা আইনে বা যে মান সম্মান বিষয়। প্রশ্ন হলো যে এইটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে আপনার আগে ভাই যখন ধর্ষণ যারাই করছে, ধর্ষক যারা ছিল, একবার হইয়া গেছে, জোর করে করছে, কোনো কারণে করছে, তারপরে আর কোনো সম্পর্ক রাখতো না। কিন্তু ডিজিটাল জমানার এই যে ফোন, যেই ফোনে আপনি আমাকে শুনছেন, আপনি দেখেন এই মোবাইলটাও একটা অস্ত্র না? আপনি একটা মানুষকে ধর্ষণ করছেন, কৌশলে সেই ভিডিও আপনি ধারণ করছেন, মানে এই মোবাইলটারই আপনি আরেকটা অপব্যবহার করছেন একটা অস্ত্র হিসাবে। আর এইখানে ধারণকৃত ভিডিওটা দিয়ে পরবর্তী সময় আস্তে ধীরে আপনার যখন মন চাইবে আপনি আরামসে আবার ডাইকাইনা ধর্ষণ করবেন। আর যদি ধর্ষণ করতে না দেয় তাহলে ফেসবুকে ভিডিও ছেড়ে দেবেন নামে বেনামে ফেক আইডি থেকে। এই ঘটনার কারণটা হলো সিরাজুল ইসলামের সাথে আমাদের এই বোনের একটা ভালোবাসার সম্পর্ক কোনোভাবে হয়তো গড়ে উঠেছিল। গড়ে ওঠার পরে আপনার সিরাজুল ইসলাম এই ভালোবাসার সুযোগ নিয়ে কোনো একদিন এই ছাত্রীর বাবা মা বাড়িতে ছিল না, তো কোনো কারণে এটা হয়, এখন যে ব্লুটুথ জমানা, এই কারণে বলছি যে এই মেয়েটারও সামান্য দোষ আছে যে সে তার বাড়িতে কেন নিয়ে গেছে। যে কোনো সম্পর্ক থাকুক, ভালোবাসার রিলেশন থাকুক, এখন গিয়েছে, যাওয়ার পরে বাড়িতে বাবা মা না থাকায় সে কৌশলে
তাকে ধর্ষণ করে। যে কৌশল শব্দটা, এটা সাংবাদিকদের ভাষা, বাট আমাদের ভাষা না। কৌশল বলতে কোনো শব্দ নাই। জোর করে তো ধর্ষণ হয় নাই, কৌশলে করছে। যদি জোরপূর্বক হয়তো জোরপূর্বকই লিখতো। যেহেতু এখানে কৌশল বলা হয়েছে, তার মানে যেই নারী ধর্ষিত হয়েছে, যে বোনটা, এখানে তারও এই ভালোবাসার বা এই যে বেবিচার, অনাচার, এগুলাতে সেই কোথাও না কোথাও ফাঁসছে। তারও ইচ্ছা ছিল। প্রথম ধর্ষণটা এটা ধর্ষণ ছিল না, এটা আসলে তাদের ইচ্ছার কারণেই আমার মনে হয় যেটা মেলামেশা হয়েছে। যাই হোক, আমরা ধরে নিলাম কৌশলেই করছে। কোন কৌশল আল্লাহ জানে, মিষ্টি কথার কৌশল নাকি গলায় ছুরি ঠেকাইয়া হয় নাই, কৌশলে হয়েছে। এই কারণে আমি সমালোচনা করলাম। এই কৌশলগুলোর জন্য নারীদের যথেষ্ট পজিটিভ মেন্টালিটি থাকে। পরে যখন ঝামেলা হয় তখন এগুলা আপনার ডাইভার্ট হয়। বাট তার মানে এই না যে এই যুবক যেটা করেছে সেটা ভালো। যাই হোক, সে প্রথমবার ধর্ষণের পরে এই ভিডিওগুলা সে মোবাইলে কোনোভাবে করছে। কিন্তু এখানে আরেকটা বিষয় আমার মাথায় ধরে না আর কি। এই ছেলে আসছে, এমন না যে ছেলে মেয়েটারে তার বাসায় নিয়ে গেছে। অনেক সময় কি যে আপনি হোটেলে গেছেন আপনার বয়ফ্রেন্ডের সাথে বা কোনো বাসায় গেছেন, তার রাস্তা নাই, সে হয়তো আগে কোথাও কোনো গোপন ক্যামেরা ধারণ করে রাখছে, আপনি জানেন না, সেখানে আপনি ধরা খাইছেন। বাট আমার বাড়িতে একটা ছেলে আসলো, হাতে একটা মোবাইল নিয়ে আসলো, নিশ্চয়ই আমার অনুমতি ছাড়া তার ভিডিওটা হচ্ছে না, মোবাইলটা আগে সেট আপ করতে হয়েছে। যেহেতু আমার বাড়ি, সে এখন এটা কিছু ঝামেলা আছে, এসব ঘটনাগুলোর ভেতরে আরো ঝামেলা থাকে। আমাদের ইনভেস্টিগেশন এটা, বাট আমাদের পুলিশ বাহিনী যেটা ইনভেস্টিগেট করেছেন সেটা আমার সাথে সামান্য, আমার কাছে মনে হয় যে একটু দ্বিমত। বাট তাদের তদন্ত নিশ্চয়ই সঠিক, আমি তাদের তদন্তকে অস্বীকার করছি না, বাট আমার বিবেকের দরজা থেকে আমি এই কথাটা বললাম। তো প্রথমবার ধর্ষণের পরে সে করে কি, তার মোবাইলের যে ভিডিও ধারণ করে সেই ভিডিও দেখিয়ে আবার দ্বিতীয়বার ধর্ষণ করে। আমার প্রশ্নটা এই জায়গাতে, প্রথমবার যেহেতু ধর্ষণ হয়েছে, যদি কৌশলে হইতো বা জোরপূর্বক হইতো, তার মেয়েটার উচিত ছিল তার পরিবারকে জানিয়ে দেওয়া। যেহেতু সে জানায় নাই, দ্বিতীয়বারও ধর্ষণ হয়েছে লাজ লজ্জার ভয়ে, তার মানে তাদের মধ্যে একটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং ছিল। সমস্যাটা হয়েছে যখন থার্ড টাইম এই ছেলে আবার তাকে ধর্ষণ করতে চাইছে, তখন হয়তো মেয়েটা বুঝতে পারছে যে তার উদ্দেশ্যটা প্রেম বা ভালোবাসা না, সে তার এই শরীরটাকে ভালোবাসছে, আর যেটার একটা অপফায়দা সে লুটার চেষ্টা করছে। ঘটনাটা হয়েছে কি, থার্ড টাইম ধর্ষণ করতে না দেওয়ায় সে আপনার গত শুক্রবার রাতেই মেবি এই মেয়েটার সাথে তার যে ধর্ষণের বা মেলামেশার ভিডিও, কিছু স্থির চিত্র সে নামে বেনামে বিভিন্ন ফেক আইডি থেকে ফেসবুকে ছেড়ে দিয়েছিল। ছেড়ে দেওয়ার পরে বিষয়টা স্থানীয়ভাবে যখন ভাইরাল হয়ে যায়, তখন স্থানীয় থানা পুলিশেরও নজর কাড়ে। আর এর পরবর্তী সময় মেয়ের মা বাদী হয়ে আপনার ফুলবাড়ি থানায় একটা মামলা দায়ের করে। তো মামলার এগেনস্টে পুলিশ অলরেডি এই ধর্ষককে গ্রেপ্তার করেছে। তাকে আপনার নামঞ্জুর আসামি করে, মানে তার জামানত মঞ্জুর হয় নাই, তাকে কোর্ট হাজতে প্রেরণ করেছে। আর এই মেয়েটিকে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে। এখন আমার যে বক্তব্য, প্রথমে যে কথাগুলো বললাম, একটাই কারণ ছিল ধর্ষণের শাস্তি সম্পর্কে আমার কাছে নানান আইডিয়া আমি বিভিন্ন ভিডিওতে দিছি, কিন্তু ভাই বিশ্বাস করেন আমাদের আইডিয়া কেউ শোনে না। ধর্ষণের একটা শাস্তি ইসলামিক নিয়মে খালি চালু করা হোক, আরো কঠিন আছে, ইসলামিক নিয়মের থেকে আরো কঠিন কঠিন নিয়মও আছে। গাইয়াইয়া ক্যাচার গাইয়াইতে পারে, মানে একবারে ক্রস ফায়ারে না মাইরা, ফাঁসিতে না ঝুলাইয়া, কল্লা না কাইটা, এক সপ্তাহের প্রজেক্ট হিসাবে তারে ঝুলাই দিয়া সেই ভিডিও, তার এই অত্যাচারের ভিডিও, তারে যখন কি বলা হয় যে মৃত্যুদণ্ড কার্যকর হবে, একবারে মূলত মরেই গেল, সে জীবিত থাকবে, সে মৃত্যু কামনা করবে, বাট তার মৃত্যু হবে না, তার মৃত্যু এক সপ্তাহ পরে হবে। এক সপ্তাহ তারে সারা বাংলাদেশের ধর্ষকদের কাছে তার এই ভিডিওটা পৌঁছাইতে হবে যে ধর্ষণ মামলায় কেউ যদি ধরা খাও আর প্রমাণিত হয়, অনেক সময় আছে উদ্দেশ্য প্রণোদিত, সেটা না, যদি ধরাই খাও তাহলে তোমার পরিণতিটা এমন হবে। ইটস এ মেসেজ। আর এরকম কঠিনতর মেসেজ যদি রাষ্ট্র এবং সমাজের পক্ষ থেকে ধর্ষক যারা আছে তাদেরকে দেওয়া না যায়, তাহলে আমরা ভিডিও বানাবো, আপনি শুনবেন, শেয়ার করবেন, প্রতিবাদ হবে। এন্ড অফ দ্য ডে হীরামণি, নুসরাত, রাফার মতন অনেক মানুষ আছে, আপনি দেখেন অনেকেরই মৃত্যুদণ্ড এখনো কার্যকর হয়নি, ভুলে গেছি আমরা। রাষ্ট্রের উচিত ধর্ষণের ব্যাপারে নতুন একটা আইন প্রণয়ন করা। যারা এই ধরনের ব্ল্যাকমেলার আছে তাদের আসলে কোনো কারণেই, কালো কোট পরিহিত উকিল সাহেবরা, তাদের মামলা নেওয়ার কোনো কারণ নেই। স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন, শক্তিশালী পয়সাওয়ালা মানুষ আছেন, তারাও এই ধর্ষকদের পক্ষে কাজ করবেন না, উকিল ভাইরা করবেন না। অবশেষে কোনো না কোনো ভাবে তাদের যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হয়, যেটা একটা ইতিহাস সৃষ্টি করবে। তাহলে
ইনশাল্লাহ আমরা আশা করি যে এটার ব্যাপারে একটা পজিটিভ ফিডব্যাক পাওয়া যাবে। তো যাই হোক, আমরা চাই এটার একটা ভালো সুষ্ঠু বিচার হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।